আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আমি আসলে ফেসবুকে তেমন কোনো সিরিয়াস টপিক নিয়ে কিছু বলিনি বা ভিডিও দেইনি। অনেক দিন ধরেই ভাবছিলাম একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করব। চিন্তা করতেই অনেক দিন আসলে চলে গেছে যে আমি আসলে কি শেয়ার করব কিনা, শেয়ার করাটা ঠিক হবে কিনা। তো আজকে ডিটারমাইন হয়ে আমি ভিডিও বানিয়েই ফেললাম। প্রথমেই বলে রাখি, বিষয়টার উপর আসলে আমি প্রফেশনাল বা সার্টিফাইড কেউ না। হ্যাঁ, আমি যতটুকু আপনাদের সাথে আমার এক্সপেরিয়েন্স হয়েছে সেটা থেকেই শেয়ার করব। আমার জার্নিটা আপনাদের সাথে শেয়ার করব, স্ট্রাগলিং পিরিয়ডটা আপনাদের সাথে শেয়ার করব। যদি আপনারা নিজের সাথে রিলেট করে নিজেদের জীবনে অ্যাপ্লাই করে ব্যাপারটা, আপনাদের জীবনটা যদি একটু সহজ হয়, আপনাদের সারভাইভ করতে যদি একটু ইজি হয়, এটাই আমার আসলে মূল উদ্দেশ্য। আর আশা করব যদি আপনাদের আমার কন্টেন্টটা ভালো লাগে বা আমি যে বিষয়টার উপর কথা বলছি সেটা যদি আপনারা রিলেট করে উপকৃত হন, ভবিষ্যতে ইনশাল্লাহ এটা আমি কন্টিনিউ করব, যাতে আপনাদেরকে আরও ইজিয়েস্ট ওয়ে বা আপনি যেটা খুঁজছেন সেটার বিষয়ে একটু হেল্প করতে পারি। আচ্ছা, যাই হোক, আমি আর লম্বা কথায় না যাই। আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আসলে প্যানিক অ্যাটাক বা প্যানিক ডিসঅর্ডার বা অ্যাংজাইটি ডিসঅর্ডার, এই মানসিক রোগটা নিয়ে। এইটা আসলে বাংলাদেশে খুবই কমন একটা মানসিক রোগ। হ্যাঁ, আমরা হয়তো প্রথমবার শুনেই একটা ধাক্কা খাবো, আমি কি মানসিক রোগী? না, আপনি মানসিক রোগী নন। মানসিক রোগী বলতে আমরা যা বুঝি সেটার সাথে এটা একেবারেই আলাদা। প্যানিক অ্যাটাক আমাদের জীবনের এবং আমাদের শরীরের খুব স্বাভাবিক একটা প্রক্রিয়া, খুবই স্বাভাবিক একটা প্রক্রিয়া। প্যানিক অ্যাটাক আসলে কি? এনজাইটি ডিসঅর্ডার, প্যানিক ডিসঅর্ডার, এগুলো আসলে কি? এটা হচ্ছে একটা আপনার শরীরের সিগন্যালিং পোর্শন। আপনি চিন্তা করেন, আপনি একটা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছেন, বিপরীত পাশ থেকে একটা ট্রাক আসছে, ট্রাকটা আপনার সরাসরি আপনার শরীরের দিকেই আসছে। তখন আপনার শরীর কি বলবে? আপনার ব্রেইন তখন কি বলবে? যে আমাকে দ্রুত সরে যেতে হবে। আমি যদি না সরি তাহলে আমার বড় ধরনের একটা ক্ষতি হয়ে যেতে পারে, ট্রাকটা এসে আমার গায়ের উপর উঠে যেতে পারে, তাতে আমি মারা যেতে পারি। আপনার ব্রেইন এই সিগন্যালটা স্বয়ংক্রিয়ভাবেই কিন্তু দিয়ে দিচ্ছে, যাতে করে আপনি দ্রুত সরে পড়েন বা সাইডে চলে আসেন। তো এই সিগন্যালিং যে পোর্শনটা আমাদের ব্রেইনের, এইটা যখন ওভার অ্যাক্টিভ হয়ে যায়, ওভার অ্যাক্টিভ বলতে আমি কী বলছি সে বিষয়ে আসছি, ওভার অ্যাক্টিভ হয়ে যায়, তখনই আমরা এই ধরনের প্যানিক অ্যাটাক, প্যানিক ডিসঅর্ডার বা এনজাইটি ডিসঅর্ডার, এই বিষয়গুলোর সাথে সম্মুখীন হয়ে পড়ি। আসেন এবার একটা উদাহরণ দিয়ে আমরা স্বভাবতই যেসব প্যানিক অ্যাটাকের বিষয়ে শুনি, মানুষজনের কাছ থেকে শুনি যারা এক্সপেরিয়েন্স করে, বা আমার নিজের এক্সপেরিয়েন্স থেকে। প্যানিক অ্যাটাক হচ্ছে, ধরুন আপনি একটি রুমে বসে আছেন, রুমে কেউ নেই, হঠাৎ আপনার মনে হচ্ছে যেন আপনি অক্সিজেন নিতে পারছেন না, আপনি নিঃশ্বাস নিতে পারছেন না। হ্যাঁ, আপনার মনে হচ্ছে যেন সব বাতাস বাইরে ঘোরাফেরা করছে, কিন্তু আপনি নাক দিয়ে টানতে পারছেন না। বা আপনার মনে হচ্ছে আপনার বুক খুব ধড়ফড় করছে, বা আপনার হাত পা কাঁপছে, বা আপনার সোয়েটিং হচ্ছে, যে কোনো কিছু হতে পারে, বা আপনার মাথা ঝিমঝিম করছে, আপনার মনে হচ্ছে আপনি এক্ষুনি মারা যাবেন। হুম, এই মারা যাব, এই বিষয়টাই ম্যাক্সিমাম ক্ষেত্রে হিট করে মানুষকে। আসলে তখন যেই সিচুয়েশনটা আমরা ফেস করি, আমরা যারা আগে থেকে পরিচিত না, বা আমরা জানি না যে আমাদের এই ধরনের কোনো একটা মনের অসুখ আছে, বা আমাদের একটা মানসিক ইমব্যালেন্সের কারণে আমরা ব্যাপারটা ফেস করছি, এই বিষয়টার সাথে যারা পরিচিত না তারা স্বভাবতই ধরে নেয় যে হ্যাঁ, আমি হয়তো মারা যাচ্ছি, আমার হার্ট অ্যাটাক হচ্ছে, বা আমি এখনই ফেইন্ট হয়ে পড়ে যাব, আমি এখনই কোনো বিপজ্জনক পরিস্থিতির সম্মুখীন হব, আমাকে যত দ্রুত সম্ভব একটা সেফ প্লেসে বা একটা সেফ জায়গায় বা একটা চিকিৎসকের কাস্টডিতে বা একটা মেডিকেল কাস্টডিতে আমাকে চলে যেতে হবে।
হ্যাঁ, তো এই ধরনের সিচুয়েশনগুলো যখন আমরা ফেস করি তখন আমাদের ভেতরে যে বিষয়টা ঢুকে সেটাই হচ্ছে প্যানিক অ্যাটাক। তো এখন আশা করি আপনারা এক্সাম্পলগুলোর সাথে নিজের এক্সপেরিয়েন্সের সাথে যারা এই বিষয়টা ফেস করেছেন, যারা ফেস করেননি তাদের আমার ভিডিও দেখার দরকার নেই, তারা স্কিপ করতে পারেন। ইউজলেস বিষয় নিয়ে না জানাটাই ভালো, আমি মনে করি সেটা। তো আমি আসলে আমার এক্সপেরিয়েন্স থেকে শেয়ার করি। আমি প্রায় 2022 সালের কথা সেটা। আমি অনেক দিন পর, করোনার লকডাউন ছিল, করোনার লকডাউনের পর আমি ঘুরতে যাই কক্সবাজার আমি খুব সুন্দর ঘোরাফেরা করি, 2 দিন খুব ঘোরাফেরা করি, খুব স্বাভাবিক থাকি। আসার সময় আমি গাড়িতে উঠেছিলাম সন্ধ্যা 6টায় আমি কক্সবাজার থেকে চিটংয়ের গাড়িতে উঠি। তো চিটংয়ের গাড়িতে করে আমি যখন সাতকানিয়ার কাছাকাছি আসি, কেরানীহাটের কাছাকাছি আসি, তো যারা নিয়মিত যাতায়াত করেন এই রোডটাতে তারা আসলে জানবেন যে কেরানীহাট মোড়ের আগ থেকেই একটু জ্যাম শুরু হয় যখন গাড়ির চাপ বেশি থাকে। তো তখন আমি আসলে একটু একটু জ্যামে একটু জ্যাম শুরু হয়েছে কেরানীহাট সামনে, আমি কেরানীহাটের পেছনে, হ্যাঁ, চট্টগ্রাম অভিমুখে। তো আমি বাসে ছিলাম, এসি বাসে। তো যখন গাড়ি একটু স্লো হয়ে গেল, একটা রেগুলার গতিতে গাড়ি চলছিল, গাড়িটা একটু স্লো হলো, তখন আমার হঠাৎ করে মনে হলো যেন আমি সব কিছু ঠান্ডা ঠান্ডা লাগছে এবং আমি নাক দিয়ে এভাবে নিঃশ্বাস টানতে পারছি না। আমার মনে হচ্ছে যেন আমার নিঃশ্বাস ভেতরে ঢুকছে না, এখানে অক্সিজেনের অভাব আছে, বা বাইরে থেকে অক্সিজেন ঢুকছে না কেন। তো এই জিনিসটা প্রথমে আমি পাত্তা দেইনি, কিন্তু একটু পর ব্যাপারটা মনে হচ্ছে যেন আমি ঘামা শুরু করেছি, আমি নিঃশ্বাস নিতে পারছি না, এই জন্য আমি দুর্বল হয়ে যাচ্ছি। একটা পর্যায়ে গিয়ে আমি একেবারেই ব্যাপারটা আর নিতে পারছিলাম না, মনে হচ্ছে যে আমি এক্ষুনি মারা যাব। বাসেও তো আমার সাথে কেউ পরিচিত নাই, আমি কোনো পরিচিত মানুষ চিনি না, এবং আমার বারবার মনে হচ্ছিল যেন আমার পেটে গ্যাস হয়েছে। আমি কক্সবাজারে দেখা যায় হোটেলে ডাল ভাজি রুটি এসব খেয়েছিলাম, তাই হয়তো আমার পেটে একটু গ্যাস হয়েছে, বা চিপস টিপস খেয়েছি বাসের মধ্যে, সে কারণে আমার পেটে গ্যাস হয়েছে। তো আমি কি করলাম, আমার সাথে ওষুধ ছিল, আমি গ্যাস্ট্রিকের ওষুধ খেয়েছি, কিন্তু কিছুক্ষণ পরেও 5-10 মিনিট পরেও দেখা যাচ্ছে আমার তেমন কোনো ইমপ্রুভ হচ্ছে না, আমার ব্যাপারটা আরও খারাপের দিকেই যাচ্ছে আমি মনে করছিলাম আর কি। তখন আমি আর নিতে না পেরে এক পর্যায়ে ড্রাইভারকে বললাম, আপনি গাড়ি থামান, আমি নেমে যাব, এখানেই নেমে যাব। আমি কেরানীহাট মোড় আসতে আসতে জ্যামটাও একটু হালকা হয়েছে, কিন্তু আমি আর গাড়িতে থাকতে পারিনি, আমি গাড়ি থেকে নেমে গিয়েছি। গাড়ি থেকে নামার পর আমি দৌড়ে একটা ফার্মেসিতে গেলাম। ফার্মেসিতে গিয়ে আমি আমার বিষয়টা বললাম ফার্মাসিস্টকে। তো তিনি আসলে বুঝেননি, বিষয়টার সাথে আসলে পরিচিত না, বা কেন হচ্ছে কি হচ্ছে। তার কাছ থেকে আমি আরেকটা গ্যাস্ট্রিকের ওষুধ নিয়ে খেলাম, গ্যাস্ট্রিকের ওষুধ নিয়ে আমি আবার খেলাম, দুটো গ্যাস্ট্রিকের ওষুধ আমি খেয়ে ফেলেছি। কিন্তু তারপরও আমার কোনোভাবেই আমি শ্বাস টানতে পারছিলাম না, আমার মনে হচ্ছিল আমি শ্বাস টানতে পারছিলাম না। এক পর্যায়ে সেখানে একটা আশফা একটা ডায়াগনস্টিক সেন্টার বা হসপিটাল এই ধরনের একটা ইয়ে ছিল, আমি দৌড়ে সেখানে গেলাম। সেখানে গিয়ে ইমার্জেন্সিতে গেলাম, ইমার্জেন্সি ডাক্তার আমাকে সাথে সাথে অক্সিজেন লাগাতে বললেন, আমার বিপি চেক করলেন, আমার ইসিজি করলেন সাথে সাথে। কিন্তু সব কিছুই নর্মাল, সব কিছুই একেবারেই নর্মাল, ফাইন। আমার বিপিও নর্মাল, আমার অক্সিমিটার দিয়ে আমার অক্সিজেন লেভেলও চেক করা হয়েছিল, আমার অক্সিজেন লেভেলও একেবারেই নর্মাল। এবং আমার ইসিজি, যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট এসব ক্ষেত্রে, ইসিজি অনেক কিছুরই হিন্ট দেয়, অনেক গুরুতর অসুখের হিন্ট দেয়, সো সেটাও একেবারে নর্মাল। তো এক পর্যায়ে ডাক্তার আমি ডাক্তারকে তখনও পাইচারি করছি, বিছানায় শুয়ে আমি তখনও হসপিটালে বেডে শুয়ে আমি তখনও পাইচারি করছি, আসলে ফাইন্ড আউট করার চেষ্টা করছি আমার কী হচ্ছে, আমি বোধহয় মারা যাচ্ছে, আমার বোধহয় হার্ট অ্যাটাক হচ্ছে, আমার বোধহয় কোনো স্ট্রোক বা এই ধরনের গুরুতর অসুখ হচ্ছে। ডাক্তারকে বললাম, তিনি কিছুই পেলেন না। আমি তাকে বারবার জোরাজুরি করার পর তিনি আসলে নিজেই নার্ভাস হয়ে গেলেন যে আসলে এমন কিছু কিনা।
এখানে কি কি ফ্যাসিলিটিস আছে, তিনি আমার ব্যাপারে জানতে চাইলেন। এমনও প্রশ্ন তিনি আমায় করেছেন যে আমি কক্সবাজার গিয়ে উল্টাপাল্টা কিছু খেয়েছি কিনা। আমি বলছি, না ভাই, আমার এই ধরনের কোনো অভ্যাস নাই, আমি এইসব কিছুই করিনি। তো তিনি আমাকে এরপর একটা ওষুধ দিলেন, যেটার নাম হচ্ছে রিভোট্রিল। আপনারা সবাই হয়তো ওষুধটার সাথে পরিচিত, ঘুম না আসলে খান আপনারা। তো রিভোট্রিল দিলেন, আমি সেই রিভোট্রিলটা খেলাম। রিভোট্রিলটা এবং সাথে তিনি আরেকটা ওষুধ দিয়েছিলেন, মেবি সেটার নাম আমার মনে নাই, বাট মেইন ওষুধ ছিল রিভোট্রিলটাই। এরপর আমি চোখ বন্ধ করে আছি, একেবারেই চোখ বন্ধ করে রেখেছি। আমার অক্সিজেনও চলছে, অক্সিজেন মাস্কও আছে। প্রায় 20 মিনিট আধা ঘন্টা যাওয়ার পর আমি একটু নর্মাল হলাম, তখন আমি উঠে বসলাম। এর মধ্যে আমি আমার বাসায় ফোন করেছি যে আমার জন্য টাকা পাঠাও, আমি হসপিটালে ভর্তি আছি, আমার ভর্তি হতে হবে, আমার থাকতে হবে। কারণ আমি ধরেই নিয়েছি আমার বড় কোনো অসুখ হয়েছে, কারণ এই ধরনের হওয়ার কথা না আমার সাথে। বা এটা যে মানসিক কারণে হচ্ছে, এই বিষয়টার সাথে আমি পরিচিত না। আমার ভিডিওটা বানানোর মূল উদ্দেশ্যটাই হচ্ছে এখানে, যারা ফার্স্ট টাইম লাইফে এই জিনিসটা এক্সপিরিয়েন্স করেছেন, বা ভবিষ্যৎ জীবনের জন্য, বা আপনাদের পরিবারের যদি কোনো সদস্য থাকে, ম্যাক্সিমাম মানুষই কিন্তু এই বিষয়টা নিয়ে তেমন একটা ধারণা নেই। এমনিতেই বাংলাদেশের মানুষজন বা আমাদের দেশের মানুষজন, আমরা সবাই মানসিক ব্যাপারগুলো নিয়ে একটু পিছিয়েই আছি, এটা বলতেই হয়। বাইরের বিশ্বের সাথে আমরা অনেকটুকুই কম জানি, মানসিক স্বাস্থ্যের বিষয়ে আমরা সচেতন না। তো আমি চলে আসি যে সেদিন সেখান থেকে আমি যখন একটু নর্মাল হই, ডাক্তার বললেন যে আপনার কিছুই হয়নি, এটা উনি প্রেসক্রাইব করে দিলেন, ওষুধ প্রেসক্রাইব করে দিলেন, বললেন যে 10 দিন এই ওষুধগুলো খেতে, 10 দিন পর ওষুধগুলো অফ করে দিতে পারবো। তো আমি সেদিন রাত 11টা বাজে আমার সেখান থেকে আসতে, কেরানীহাট থেকে আমি বের হই রাত 11টার সময়। আমি আবার সিএনজি নিয়ে চিরং শহরে আসি, স্বাভাবিকভাবেই আসি। আমি তখন একেবারেই স্বাভাবিক, কারণ ওষুধটা কাজ করা শুরু করেছে। এখন আমি যখন চিটংয়ে ব্যাক করার পরও সব কিছু নর্মাল, হয়তো হয়েছে কোনো একটা কিছু, প্রেশার টেশার হয়তো ফল করেছিল, বা কোনো একটা কিছু হয়েছে, আইডেন্টিফাই হয়নি, এরকম চিন্তাভাবনাই আমার ছিল। আমি একেবারেই নর্মাল আসলাম, এসে ঘুমিয়ে গেলাম। তারপর দিন আমি বাসায়ই ছিলাম, একেবারেই নর্মাল ছিল। কিন্তু তারপর দিন, মানে আমার যেদিন অ্যাটাক হলো, ফার্স্ট অ্যাটাক হলো, তার একদিন পর আমি বের হয়েছিলাম কোর্টে যাওয়ার জন্য। আমি যখন বের হই, আমি সিএনজিতে ছিলাম। আমার বাসা থেকে, মানে আমি সিএনজিতে ওঠার পর 2-3 মিনিট গেল, 2-3 মিনিট যাওয়ার পর আবার আমার সেই আগের সিমটমগুলো। আমি শ্বাস নিতে পারছি না, আমার বুকে চাপ লাগছে, বা আমার মনে হচ্ছে কোনো একটা, আমি মারা যাচ্ছি। আমি সিএনজি থামিয়ে গাড়ি থেকে নেমে গেলাম, আবার একটু হাঁটাহাঁটি করার চেষ্টা করলাম, কাছের মানুষজনকে ফোন দেওয়ার চেষ্টা করলাম, অনেকভাবেই বোঝার চেষ্টা করলাম যে এটা কী, বাট কোনোভাবেই লাভ হয়নি। আমি আবার সেই গ্যাস্ট্রিক ওষুধ নিয়েছি, কিন্তু আমার ইমপ্রুভ হচ্ছিল না। এক পর্যায়ে আমি আবার বাসায় ব্যাক করি। আমি আর সেদিন যেতে পারিনি, বাসায় এসে আমি শুয়ে থাকি। শুয়ে থাকার পর একটু পর যখন আবার কমে আসে, তখন থেকেই আমার যে টেনশন শুরু হলো যে এটা কেন হলো। এরপর আমি বেশ কয়েকবার প্রতিদিন দেখা যাচ্ছে এই জিনিসটা আমার সাথে হয়েছে। পরবর্তী বেশ কয়েকদিন আমি জিনিসটা ফেস করেছি। অনেক ধরনের রেমেডি আমি ট্রাই করলাম, বাসায় আদা চা খেলাম, বা গ্যাস হয় বা গ্যাস্ট্রিক হয় এই ধরনের খাবার দাবার অ্যাভয়েড করা শুরু করলাম। মানে আমি পুরোপুরি নিজেকে কনভিন্স করা ট্রাই করলাম যে এটা হয়তো গ্যাস্ট্রিক বা আলসার বা এই ধরনের কোনো একটা কারণে আমার গ্যাস ফর্ম হচ্ছে, গ্যাসটা গিয়ে আমার হার্টকে ব্লক করে দিচ্ছে, আমি নিঃশ্বাস নিতে পারছি না। তো আমি এরপর যখন বারবার জিনিসটা রিপিটেডলি আমি ফেস করা শুরু করলাম, তখন আমি আর তো মানে আমার অবশ্যই কনসাল্ট করতে হবে। আমি বুঝলাম যে না, আমার কোনো একটা ডাক্তারের সাথে কনসাল্ট করতে হবে। তো আমি মেডিসিন স্পেশালিস্ট একজনকে দেখালাম। তিনি আমাকে আমার সব কিছু শুনলেন, শোনার পর তিনিও আমাকে প্রেসক্রাইব করলেন। খুব বেশি কিছু রোগ সম্পর্কে বললেন না। আমি নর্মালি সেই ওষুধগুলো কন্টিনিউ করলাম। ওষুধ কন্টিনিউ করার পরেও আমি বারবার জিনিসটা ফেস করছি। তো এরপর প্রায় আমি 2 মাস এইসবের ভেতর দিয়ে গিয়েছিলাম, কিন্তু আমার তেমন কোনো উপকার হয়নি।
ওষুধও খেয়েছি, ডাক্তার আমাকে প্রেসক্রাইব করেছিল, ওষুধও খেয়েছি, কিন্তু তেমন আমি কোনো ইমপ্রুভমেন্ট পাইনি। আমি ব্যাপারগুলো বারবার ফেস করছিলাম, আমার প্রবলেমটা সলভ হয়নি, ফিক্স হয়নি। তো একদিন আমার একটা ফ্রেন্ড, তাকে আমি এই ব্যাপারগুলো আগেই শেয়ার করেছিলাম। হ্যাঁ, ফ্রেন্ড না, আসলে আমার ওয়াইফ, তাকে আমি তখন, সে তখন আমার ফ্রেন্ড ছিল, তো তাকে আমি ব্যাপারটা শেয়ার করেছিলাম। তো তার এক আপু এই বিষয়টা নিয়ে, যখন সে তার আপুর সাথে যখন শেয়ার করলো, তার আপু এই বিষয়টা নিয়ে বললো যে আমি জানি এই বিষয়টা কি, এটা আসলে সাইকোলজিক্যাল ইস্যু, এটা একজন সাইকিয়াট্রিস্ট বা সাইকোলজিস্টের কাছে ওকে দেখাও, ওর এটা অন্য কোনো ওষুধ বা অন্য কোনো ট্রিটমেন্ট বা এটা কাউন্সিলিং না নিলে ব্যাপারটা ফিক্স করা পসিবল না, ঠিক করা পসিবল না। মানে ততদিনে আমার নর্মাল লাইফ একেবারেই নষ্ট হয়ে গেছে। আমার লাইফের যে ফ্লোটা ছিল, আমি যেমন মানুষ, আমি সারাদিন যা করি বা আমি যেভাবে কাজ করি, আমি কিছুই করতে পারছিলাম না। আমার লাইফের কোয়ালিটি একেবারেই মানে ডিমোশন হয়ে গিয়েছিল। তো যাই হোক, তিনি তখন আমাকে একজন ভালো একজন ডাক্তারের, স্বনামধন্য চট্টগ্রামের একজন সাইকোলজিস্টের সন্ধান দিলেন। আমি সেখানে গেলাম, গিয়ে আমি স্যারকে সব কিছু খুলে বললাম। স্যার আমার রোগটা শুনলো, আমার সিমটমগুলো জানলো, জানার পর তিনি আমাকে ওষুধ দিল, বললো কি 2 মাস পরে আসতে। যখন আবার ওষুধ শুরু করলাম, এবং সেই ওষুধগুলোর মধ্যে রিভোট্রিল ওষুধটাও ছিল। তো রাতে রিভোট্রিল একটা করে আমি খেতাম। তো এরপর আমি একেবারেই নর্মাল, এবং আমাকে সেই স্যার বলেছিল যখন আমার এই অ্যাটাকটা হবে তখন যেন, যদি আমার খুব বেশি খারাপ লাগে তাহলে যেন আমি একটা করে রিভোট্রিল খেতে পারি। হ্যাঁ, আমার পকেটে সবসময় আমি রাখি। তো তখন আমি এইটাই করা শুরু করলাম। আমার অ্যাটাক হলে, আমি হঠাৎ যদি আমার এরকম অ্যাটাক হতো, তখন আমি একটা করে রিভোট্রিল খেতাম, এবং কিছুক্ষণ পর রিভোট্রিল খাওয়ার কিছুক্ষণ পরপরই আমি ভালো অনুভব করতাম, খুব ফুরফুরে অনুভব করতাম, আমার এই কষ্টটা চলে যেত। তো এইভাবে আসলে আমার জার্নিটা শুরু হয়। আমি তখনও পর্যন্ত এই বিষয়টা নিয়ে অনেক কিছু জানি না। আমার জার্নিটা আসলে বলার পেছনে কারণ হচ্ছে, আপনারা নিজের সাথে রিলেট করতে যদি পারেন, যারা এই জিনিসটা ফেস করেছেন, তাহলে তাদের জন্য আসলে ব্যাপারটা সহজ হয়। এখন আমি ওষুধ কন্টিনিউ করতে হয়, একটা সময়ে ওষুধটা কন্টিনিউ করতে হয়, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ওষুধটা আপনাকে সাপোর্ট হিসেবে কাজ করবে। এমন না যে আপনি ওষুধ খাচ্ছেন, অনেকে অনেক কথা বলবে যে এই সব ওষুধ সারা জীবন খাইতে হয়, তুমি কি পাগল নাকি, তোমাকে পাগলের ওষুধ কেন দিচ্ছে, তুমি কি পাগলের ওষুধ খাবা, তুমি পাগল হয়ে গেছো, তুমি পাগল। অনেক রকমের কথা হয়তো মানুষের শুনতে হবে আপনাকে, বা আপনার বিষয়টা যদি আপনি খোলা মনে কারোর সাথে শেয়ার করেন, হাসি ঠাট্টা করবে অনেকে, তুমি মানসিক রোগী। মানে আমরা ভাবি কি সাইকিয়াট্রিস্টের কাছে গেলাম মানেই হচ্ছে যে পাগল হয়ে গেছি আমি। এটা আসলে একেবারেই ঠিক না। একটা মানুষ তার জীবনে যে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হতে পারে, পরামর্শ নেওয়ার জন্য আপনি যে কোনো সময় সাইকিয়াট্রিস্টের কাছে যেতে পারেন। এখানে আপনার পাগল হওয়ারও কিছু নাই। এটা দ্বারা আসলে বোঝায় আপনি সচেতন, আপনি নিজেকে ভালোবাসেন, আপনি আপনার জন্য সবচাইতে বেটার আউটপুটটাই আপনি বের করতে চান। যাই হোক, এইসব ব্যাপার তখন আমার ফেস করতে হয়েছে, হয়তো বা আমিও জানতাম না, বা সাধারণ মানুষ ব্যাপারটা জানে না। আসলে এটা নিয়ে কারো দোষ নাই। মানুষ যদি প্রপার নলেজ থাকতো তাহলে হয়তো এই ধরনের কমেন্টগুলো করতো না। এই অ্যাওয়ারনেসটা আসলে আপনাদের মধ্যে ছড়ানোর জন্যই আমার এই ভিডিওটা করা। আমি জানি না আপনাদের কতটুকু কাজে আসবে। এখন ওষুধটা আপনার কতদিন লাগবে, আপনি কিভাবে বুঝবেন? ফার্স্ট অ্যাটাকে তো আপনি একেবারেই লাইফের সব কিছু নষ্ট করে ফেলেছেন। একটা সময় গিয়ে আপনি চাইলেও জিনিসটা থেকে বের হতে পারবেন না। তখন আপনার একটা নির্দিষ্ট সময়ের জন্য ওষুধ লাগবে। এরপর আস্তে আস্তে গ্র্যাজুয়ালি আপনার অবস্থা অনুযায়ী, আপনার শারীরিক কন্ডিশন অনুযায়ী, আপনার মনের পাওয়ার অনুযায়ী, মনের জোর অনুযায়ী ডাক্তার সেটা ডিসাইড করে ওষুধটা আস্তে আস্তে কমিয়ে একেবারেই বন্ধ করে দিবেন। এই ওষুধগুলো সারা জীবন কন্টিনিউ করতে হয় না। আমার ওষুধ বন্ধ আজকে বেশ কিছুদিন, আমার ওষুধ বন্ধ। আমার লাগেনি, কারণ আমি জানি এটা কি। আপনি প্যানিক অ্যাটাক যখন ফেস করবেন, আপনার কন্টিনিউয়াসলি যদি এই প্যানিক অ্যাটাকটা হতে থাকে, তখন এটা ডিসঅর্ডারের রূপ নেয়, বা এনজাইটি ডিসঅর্ডারের রূপ নেয়। হ্যাঁ, এখন এনজাইটিটা আসলে এক কথায় যদি বলতে যাই, তাহলে
এটা হচ্ছে আপনার ব্রেইনের একটা সাধারণ সিগন্যাল, যেটা আপনাকে আপনাকে কোনো বিপদ আসলে যে অ্যালার্মটা দেয়, হ্যাঁ, অটোমেটিক্যালি আমাদের ব্রেইন যে অ্যালার্মটা দেয় সেটাই হচ্ছে মূলত আপনার ব্রেইন মেকানিজমের সাথে রিলেটেড। আপনার ব্রেইন মেকানিজমের সাথে রিলেটেড বলতে আমি যেটা বুঝাচ্ছি, কোনো বিপদের ক্ষেত্রে আপনাকে যে একটা সেফ কাস্টাডিতে চলে যেতে হবে, এই সিগন্যালটা যে ব্রেইন দেয়, হ্যাঁ, এটাই হচ্ছে মূলত এনজাইটির কাজ। এনজাইটি যদি আপনার না থাকে, হ্যাঁ, আপনি 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 যদি না বুঝেন, হৃদয় জ্ঞান আপনার যদি না থাকে একটা বিপদ থেকে আমাকে সরে যেতে হবে, হ্যাঁ, এই অ্যালার্মটার সিস্টেমটা যদি আপনার ব্রেইনে না থাকে, তাহলে কিন্তু আপনি আসলেই একজন মানসিক রোগী। আমরা একদম একদম স্বাভাবিক একজন মানুষ বলেই আপনার ব্রেইন সিগন্যালটা দিচ্ছে। অনেক সময় হয় কি, আপনার মন ব্রেইনকে ভুল সিগন্যাল দেয়। ব্রেইন মনে করে যে আমার বডি কোনো একটা তাৎক্ষণিক বিপদে, ইমিনেন্ট ডেঞ্জারের সম্মুখীন হতে যাচ্ছে, কোনো একটা তাৎক্ষণিক ডেঞ্জারের সম্মুখীন হতে যাচ্ছে, আমাকে প্রোটেক্টিভ সিস্টেমটা আমার চালু করে দিতে হবে, আমাকে ফাইট অর ফ্লাইট মুডে চলে যেতে হবে, হয় আমি ফাইট করব নাইলে আমি ফ্লাইট হয়ে যাব, হ্যাঁ, এইরকম একটা মুডে আমাকে চলে যেতে হবে। এই ফলস অ্যালার্মটা ব্রেইন দেওয়ার কারণেই পুরো বডি তখন অস্থির হয়ে পড়ে, হার্ট, আমাদের আমাদের পুরো ফাংশনিংটাই তখন ব্যস্ত হয়ে পড়ে যে বডিকে প্রোটেক্ট করার জন্য। হ্যাঁ, এই ফলস অ্যালার্মটাই হচ্ছে মূলত এনজাইটি। এখন এনজাইটি থেকে কিভাবে রিকভার করা যায় কোনো ধরনের ওষুধ ছাড়া, মেডিকেশন ছাড়া, যেটা আল্লাহর রহমতে আমি সাকসেসফুলি ইনশাল্লাহ করতে পেরেছি, সেই ব্যাপারগুলো নিয়ে আমি শেয়ার করব অন্য কোনো দিন, অন্য একটা ভিডিওতে। আজকে অনেক বেশি কিছু বলে ফেলেছি, শুরুটা জাস্ট করলাম। ইনশাল্লাহ আপনাদের যদি হেল্প হয়, ইনশাল্লাহ আমি ভবিষ্যতে কিভাবে আস্তে আস্তে প্যানিক থেকে আপনারা বের হতে পারবেন, কিভাবে আস্তে আস্তে আপনারা নিজের উপর ওয়ার্কআউট করে নিজের আত্মবিশ্বাস ফিরে পাবেন এবং একটা স্বাভাবিক জীবনে ফেরত যেতে পারবেন, সে বিষয় নিয়ে আমি ইনশাল্লাহ আমার এক্সপিরিয়েন্স আরও শেয়ার করব আপনাদের সাথে। আপনারা সেটা বুঝবেন। আমি ছোট ছোট ভিডিও বা রিলস দেওয়ার ট্রাই করব আপনাদের, ইনশাল্লাহ যদি রেসপন্স পাই। সো আমার জন্য সবাই দোয়া করবেন। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে সুস্থ রাখবেন, সবার মন ভালো রাখবেন সবসময়। আসসালামু আলাইকুম।